জামাতের আমির তিনিও আসলে আসিফ মাহমুদের যে দুর্নীতির অভিযোগ সেটি আসলে নিতে চাননি এবং এটি নিয়ে নাহিদ ইসলামেরও আক্ষেপ আছে। নাহিদ ইসলাম বিভিন্ন জায়গায় আক্ষেপ করে বলেছে যে মানে আমরা এত চেষ্টা করলাম আসিফের আসনটা নেওয়ার জন্য, কিন্তু আসলে জামাতের আমির রাজি হলেন না। আমি পরবর্তীতে যে তথ্য পাই সেটি হলো যে এই বিষয়ে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই জামাতের আমিরকে ফোন দিয়ে আসিফ মাহমুদকে ঢাকা ১০ আসন ছাড়ার আহ্বান বা অনুরোধ করেছিলেন। কিন্তু তিনি বলেছিলেন, দেখেন আমরা যে জোট করেছি এই জোটটা মূলত দুর্নীতি বিরোধী জোট। তো সেক্ষেত্রে যার বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ এবং জামাতের কাছে অবশ্যই আসিফের ব্যাপারে অনেক তথ্য-উপাত্ত রয়েছে। তো আমরা আসলে আসিফ মাহমুদকে কোনোভাবেই আমরা আসন ছাড়তে পারব না। আসন ছাড়লে আসলে আমরা ক্ষতিগ্রস্ত হব রাজনৈতিকভাবে। তো আমি আজকে এই পোস্ট করার পরে আসলে আসিফ মাহমুদ আমার সাথে যোগাযোগ করেছেন এবং এর আগেও একই ধরনের কথা বলার পরে তিনি আমার সাথে যোগাযোগ করেছিলেন। তিনি আসলে ভিন্ন একটি প্রেক্ষাপট সেই সম্পর্কে আমাকে জানিয়েছিলেন যে এই কারণে আসলে জামাতের আমির আসিফ মাহমুদকে আসন ছাড়েনি। মানে বিষয়টা খুবই সেনসিটিভ এবং রাষ্ট্রীয় অত্যন্ত গোপনীয় বিষয়, যে কারণে আমি আসলে টেলিভিশনে এটা বলতে রাজি না। কারণ এটা খুবই একটা রাষ্ট্রীয় সেনসিটিভ এবং গোপনীয় বিষয় এবং একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির কথা তিনি আমাকে বলেছেন। অর্থাৎ জামাতের আমির যে আসিফ মাহমুদকে আসন ছাড়েনি এটা সত্য। আসিফ মাহমুদ অন্তত আমার কাছে এই বিষয়টা স্বীকার গেছে। বাট এনসিপির আরো অনেক নেতৃবৃন্দ ঘনিষ্ঠ আমাদের অনেকেই আছে। তাদের কাছ থেকেও আমি অনেক তথ্য বিভিন্ন সময় পেয়েছি এবং এই যে দেখেন এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আসিফ মাহমুদ নির্বাচন করবে, কিন্তু জামাত ইসলামের যে সিদ্ধান্ত, জামাত ইসলাম আসিফ মাহমুদকে এখানে সেই একই বিতর্কের কারণে আসলে আসন ছাড়তে চায় না। আর দ্বিতীয়ত নাসিরউদ্দিন পাটোয়ারির যে কথা বলেছি শোনেন, নাসিরউদ্দিন পাটোয়ারিরা তো একসময় আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছে। ২০১৮ সালে আমরা যে সময় আন্দোলনের নেতৃত্ব দিয়েছি আমাদের সাথে তারা ছিল। শিশির এখানে আছে, শিশিরও একসময় আমাদের সাথে রাজনীতি করেছে, আন্দোলন সংগ্রামে ছিল। তো যেহেতু সবাই আমাদের মোটামুটি সার্কেলের, সবার সাথে যোগাযোগ সম্পর্ক আছে, যে কারণে অনেক তথ্য-উপাত্ত আসলে আমাদের কাছে আসাটাও স্বাভাবিক। নাসিরউদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক কমিটির তিনি আহ্বায়ক ছিলেন এবং সেই সময় মোহাম্মদ এজাজ, যিনি পরবর্তীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তিনি প্রশাসক হলেন, তিনি মূলত নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে আসলে রাজনীতি বা একটি সংগঠন করতেন। পরবর্তীতে তাকে আসলে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং তিনি যে দুর্নীতি বা বিভিন্ন কেলেঙ্কারির সাথে জড়িয়েছেন, মূলত এনসিপি কে বিভিন্ন আর্থিক সহযোগিতা বা ওই যে গাবতলীর হাট বা বিভিন্ন জায়গায় বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়াকে কেন্দ্র করে এবং নাসিরউদ্দিন পাটোয়ারি মোহাম্মদ এজাজকে সেখানে বসিয়েছিলেন। আমি এই বিষয়গুলো কিভাবে জানি, জানার কারণটা হলো যে এই যে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দিল, সেই বিষয়গুলো নিয়ে আসলে বিভিন্নভাবে আমাদের সাথে আলোচনা হয়েছে এবং বিভিন্ন সময় আমাকে, নুরুল হক নূরকে নাহিদ ইসলাম ডেকেছেন রাজনৈতিক বিভিন্ন আলোচনা করার জন্য তার মন্ত্রীপাড়ার বাসায়। সেখানে তাদের সার্কেলে যারা ছিল, নাসিরউদ্দিন পাটোয়ারি, মাহফুজ আলম, আসিফ মাহমুদ, মোটামুটি সবাই থাকতো। সেখানে রাজনৈতিক আলোচনা করতো এবং আমি প্রত্যেকটা আলোচনায় দেখেছি নাসিরউদ্দিন পাটোয়ারি বারবার টাকার কথা বলতো। সে বলতো যে ভাই টাকা ছাড়া কেমনে রাজনীতি করবেন? আওয়ামী লীগের ওই সম্পদ, ওই বিল্ডিং, এই সম্পদগুলো আমাদেরকে দখল করতে হবে। টাকা ছাড়া ভাই রাজনীতি করা যাবে না। তো আমি সেই বিষয়টা আসলে স্পষ্ট করেছি এবং আর হান্নান মাসুদের বিষয়গুলো তো আপনাদের সবার কাছে ওপেন সিক্রেট। আমি আরেকটা সিক্রেট আপনাদেরকে বলি। নিশ্চয়ই আপনারা জানেন যে ৩ জন আত্মগোপনে থেকে কিন্তু গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছিল। যিনি আসলে ভিডিও করছিলেন সেখানে ছাত্র দলের একজন নেতা জিসান ছিলেন। তো যাই হোক, জিসানের সাথে হান্নান মাসুদের খুব ভালো সম্পর্ক ছিল, জিসান আবার হাতিয়ার। তো এই কারণে আসলে আমি অনেক তথ্যপত্র পেয়েছি। নোয়াখালীর একজন এমপি ছিলেন যাকে আসলে বিমান বন্দর পর্যন্ত পৌঁছে দিতে হবে। এ কারণে সেই এমপির এপিএস বা পিএস হান্নান মাসুদের সাথে একটা রেস্টুরেন্টে বসেছিল। সেখানে আসলে আপনার এই হান্নান মাসুদ তিনি আসলে ৪ কোটি টাকা দাবি করেছিলেন। কিন্তু তারা আসলে ১ কোটি টাকা দিতে রাজি হয়েছিল। পরবর্তীতে হান্নান মাসুদ সেই ছাত্রদল নেতা জিসানকে, মানে যে ক্যামেরা ধরতো বা ভিডিও করে দিত, তাকে বলছিল যে ভাই আপনি ৪ কোটিতে ডিল করেন। তো এছাড়া ওই যে থানা থেকে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে আনা, বন্দরের উপদেষ্টা হওয়া, বন্দর নিয়ে কেলেঙ্কারি, অর্থাৎ আমরা কি না জানি, ওপেন সিক্রেট। এনসিপির আমি মনে করি যে এনসিপির শীর্ষ ১ ডজন নেতা বিভিন্নভাবে দুর্নীতির সাথে জড়িয়েছে এবং হাসনাত সার্জিসের যে আসলে ডিসি নিয়োগের কেলেঙ্কারি, এই তথ্য আমি আসলে কিভাবে পেলাম? যমুনা টেলিভিশনের একটা ফুটেজ আমাকে সার্জিস আলমের একজন খুব ঘনিষ্ঠ বন্ধু আমাকে দেয় যে দেখেন এই যে দরবেশ সেই তানভীরের সাথে আপনার মানে সার্জিস বের হচ্ছে। তো এটা তো আসলে আমিও জানতাম না।
আমি কিভাবে পেলাম? আমাকে তথ্য দেওয়া হয় এবং নিশ্চয়ই সেই সময় যুগান্তর টেলিভিশনে যে ফুটেজ প্রকাশিত হয়েছিল যে ডিসি নিয়োগ কাকে দেওয়া হবে, সেখানে আসলে ওই দরবেশ বাবা তানভীরকে দেখা যাচ্ছিল। এবং পরবর্তীতে আমিও অনুসন্ধান করে পেয়েছি যে আসলে এই দরবেশ বাবা তানভীরকে সেখানে পাঠিয়েছিল হাসনাত এবং সার্জিস। এই বিষয়গুলো এনসিপির অনেকেই জানে। এবং আরেকটি বিষয় আপনাকে যুক্ত করি। দেখেন, গণঅভ্যুত্থানের সময় হাসনাত এবং সার্জিস তারা শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য ব্যাপকভাবে চেষ্টা করছিল এবং এই সংক্রান্ত হাসনাতের একটি বক্তব্য বা অডিও আমি কিন্তু প্রকাশ করেছি, সেটা আমার কাছে এসেছিল। তো ওই সময় হাসনাত বারবার চেষ্টা করছিল কোনোভাবেই যাতে আসলে মানে কনফ্রন্টেশনটা না বাঁধে, হলের দিকে না যাওয়া, মিছিল মধুর ক্যান্টিনের দিকে না যাওয়া। এমনও ঘটনা ঘটেছিল যে ৩ আগস্ট যে আসলে এক দফার ঘোষণা দেওয়া হবে, এটা হাসনাত সার্জিস অনেকটা জানতো না। মানে তারা ওই যে 19 জুলাই যেহেতু আওয়ামী লীগের প্রতিনিধির সাথে বা সরকারের প্রতিনিধির সাথে ওই সময়কার আওয়ামী লীগ ফ্যাসিস্টদের সাথে সাক্ষাৎ করলো বা সংলাপ করলো, যে কারণে তাদেরকে আসলে পলিসি সিদ্ধান্তের বাইরে রাখা হয়। এবং এই বিষয়গুলো এনসিপি সবাই জানে। এখন যেহেতু রাজনীতি করছে, তারা এই বিষয়গুলো স্বীকার যাবে না। বাট আমার কাছে যতটুকু তথ্য রয়েছে, হাসনাত এবং সার্জিস আসলে জাতির সাথে বেইমানি করেছে। এবং একজন ছাত্র উপদেষ্টা শপথ নেওয়ার আগে 7 আগস্ট রাত 2টার সময় আমাকে বলেছিল যে ভাই, হাসনাত এবং সার্জিস জাতির সাথে বেইমানি করেছে। এবং গণঅভ্যুত্থানে আমি একটি বই লিখেছি। আমি বই লিখতে গিয়ে আসলে অনেক তথ্য অনুসন্ধান করেছি, অনেকের সাথে কথা বলেছি। তো কথা বলতে গিয়ে আমি যেটি জানলাম, যে সময় নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার এবং নুসরাত তাবাসসুম তাদেরকে মারধর করা হচ্ছিল, বন্দী করে রাখা হচ্ছিল, ওই একই সময়ে পুকুর পাড়ে, ডিবির পুকুর পাড়ে সেখানে হাসনাত এবং সার্জিস ঘুরছিল ফিরছিল, বাতাস খাচ্ছিল, পাখি দেখছিল আর জুস খাচ্ছিল। এই ঘটনাগুলো সত্য। এই জন্য আমি কয়েকদিন আগে একটি বক্তব্য দিয়েছিলাম যে আসিফ মাহমুদ যে বই লিখেছে, এই বইটা আসলে একপাক্ষিক বই। এবং পরবর্তীতে আসিফ মাহমুদের সাথে আমার কথা হয়েছে, তিনি বলছেন যে ভাই যতটুকু পেরেছি লিখেছি। তো এখন মানে গণ অভ্যুত্থানে তো আসলে দুইটা চরিত্র আছে। প্রথমত নাহিদ এবং আসিফের খুব সাহসী ভূমিকা ছিল। দ্বিতীয়ত হাসনাত এবং সার্জিস তারা আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য বা ওই ক্ষেত্রে শেখ হাসিনা যা চায় সেটি বাস্তবায়ন করার জন্য কাজ করছিল। এবং এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ এটি সবই জানে। এবং আমি পরবর্তীতে বই লিখতে গিয়ে যতটুকু তথ্য অনুসন্ধান করে পেয়েছি যে তারা পরবর্তীতে আসলে এটি নিয়ে আলাপ আলোচনা করেছে। এবং এ নিয়ে আসলে আমি মানে সার্জিসের কাছেও আমি বিভিন্ন প্রশ্ন করেছি, আমি হাসনাতের সাথেও কথা বলার চেষ্টা করেছিলাম। হাসনাত শুরুতে রিপ্লাই দিল, পরবর্তীতে তার রিপ্লাই দেয়নি। এই আপনি হচ্ছে যেহেতু আমার অ্যানালাইসিস। এবং আপনি বর্তমান আমি যেহেতু কথা বলে শেষ তথ্যের করব। কথা বলছিলেন রাশেদ খান, একটি তথ্য আপনার কাছ থেকেও তাহলে আরেকটু একটু জেনে নিতে চাই। নিশ্চয়ই আপনিও জানেন যে গতকাল আমরা দেখেছি যে কুমিল্লা জেলা প্রশাসক তিনি একটা বক্তব্য দিয়েছেন যে রাজস্ব তহবিল থেকে আসিফ 15 এবং হাসনাত 10 কোটি টাকা নিয়েছেন। সেই বিষয়ে কি আপনার কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য আছে? দেখেন, প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল, উপদেষ্টা আসিফ মাহমুদ তার নিজ উপজেলা মুরাদনগরে সেখানে 453 কোটি টাকার বরাদ্দ নেয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ নেয় মানে এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, তার এলাকা দেবীনগরে, সেখানে বরাদ্দ নেওয়া হয় 338 কোটি টাকা। দেখেন, কুমিল্লার অন্যান্য উপজেলা গুলোতে কিন্তু বরাদ্দ দেওয়া হয়নি। এবং এই যে জেলা প্রশাসক তিনি গতকাল যে কথা বললেন যে আসিফের এলাকায় 15 কোটি আর আপনার ইয়ের এলাকায় হাসনাত হাসনাত আব্দুল্লাহর 10 এলাকায় 10 কোটি টাকা দেওয়া হলো। এখন আমার কথা হলো যে এইটা কি আসলে দুর্নীতি না? যেখানে শিশিরের এলাকায় কোনো বরাদ্দ যায়নি, রাশেদ খানের এলাকায় বরাদ্দ যায়নি, বা অন্য কোনো রাজনৈতিক নেতা তার এলাকায় বরাদ্দ যায়নি, এগুলো অবশ্যই দুর্নীতি। এবং আসিফ মাহমুদরা এবং হাসনাত আব্দুল্লাহ বা অন্যান্য নেতারা কতটুকু দুর্নীতি করেছে বা করে নাই আমরা ওই সময়কার গণমাধ্যমে দেখেছি। আজকে আর একটা তথ্য আপনাকে বলি, নিশ্চয়ই আপনি দেখেছেন যে জামাতের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি কিন্তু আজকে স্পষ্টভাবে স্বীকার করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন সময়ে আমার এলাকায় অবকাঠামো উন্নয়নের জন্য 120 কোটি টাকা বরাদ্দ আনা হয়েছে। তো আমি আমার এলাকায় বরাদ্দ নিতে পারলাম না। জামাতের যারা এমপি হয়েছেন বা প্রার্থী ছিলেন বা যারা এনসিপি নেতারা ছিলেন, নাহিদ ইসলাম বলেন, হান্নান মাসুদ বলেন, সার্জিস আলম বলেন, হাসনাত আব্দুল্লাহ বলেন, তারা তাদের এলাকায় এই যে শত শত কোটি টাকার বরাদ্দ নিয়েছে, এটা কি দুর্নীতি না? সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে আপনি আবার এই যে বৈষম্য করলেন, এটা তো অবশ্যই দুর্নীতি। দেখেন, ওই সময় নিশ্চয়ই দেখেছেন যে আসিফ মাহমুদ ঢাকা 10 আসনে নির্বাচন করবে, এই জন্য তিনি সেখানকার মসজিদ, মাদ্রাসা, মন্দির সেখানে কি পরিমাণ আসলে বরাদ্দ নিয়েছিলেন। তো আমরা আপনার বেশ কিছু বক্তব্য রাশেদ খান, যেহেতু আমাদের সাথে আরেকজন অতিথি আছেন জয়নাল আবেদিন শিশির, তার কাছ থেকে আসলে মন্তব্য নিতে চাই। আপনি যে অভিযোগগুলো করেছেন কম বেশি আমরা তো আসলে আপনার কাছ থেকে শুনছিলাম। জয়নাল আবেদিন শিশির।
দেখেন, রাশেদ ভাই অনেক অভিযোগ করেছে, কিন্তু অভিযোগ বেশিরভাগ উনি নিজে বলেছে এগুলো উনি শুনেছেন। মানে উনি কিন্তু ঘটনার সাক্ষী না, উনি শোনা কথা এগুলো উনি নিজেই বলেছেন। আর দ্বিতীয়ত হচ্ছে দৈনিক আকাশবাণী, দৈনিক মানে বাতাসি সংবাদ, এ ধরনের তো অনেক কিছুই করা যায়। ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে ওই স্ট্যাটাসের উপর ভিত্তি করে মিছিল বিক্ষোভ করা, এরপর হচ্ছে দুর্নীতি করা। আসিফ মাহমুদ কুমিল্লায় যে বরাদ্দ দিয়েছেন, এই বরাদ্দ টাকা এখনো পৌঁছায় নাই, তাহলে দুর্নীতিটা করলো কিভাবে? এ টাকা তো বিএনপি এখন ভোগ করবে। তারপরে বললেন যে রাশেদ ভাই গাবতলী হাট। আচ্ছা, আপনি দেখান তো এই বিপ্লব পরবর্তীতে বাংলাদেশের কোন একটি হাট এনসিপি মানে নিয়েছে, দখল করেছে? গাবতলীর হাট এনসিপির কেউ নিয়েছে? এই প্রমাণ যদি রাশেদ খান দিতে পারে, আমি রাশেদ খানকে একটা বিশেষ পুরস্কার দেব। আমার মনে হয় তিনি দিতে পারবেন না, তিনি এগুলো অনুমানের উপরে বলতেছেন। তারপরে বললেন যে গাজী সালাউদ্দিন তানভীর উনি অনেক টাকা দুর্নীতি করেছেন, অথচ উনি জানেন না রাশেদ ভাই যে গাজী সালাউদ্দিন তানভীরকে দুদক বলেছে গাজী সালাউদ্দিন তানভীর নির্দোষ, এবং এটা এই বিএনপি সরকারের অধীনে দুদক বলেছে, আপনাদের সরকারের দুদক। আমরা বলছি না ইন্টেরিয়ামের সরকারের দুদক বলেছে। তো আরো যাদের বিরুদ্ধে অভিযোগ করলেন, অভিযোগ করেন কেন? আপনারা এখন তো আইন আদালত তো সব আপনাদের হাতে, বিচার বিভাগ তো আপনাদের হাতে, আপনারা তো যা মন চায় তা করতে পারেন, ধরাকে সরা করতে পারেন। এই যে লক্ষ্মীপুরে আমাদের নেতা আনোয়ারকে আপনারা 2000 নেতা কর্মী গিয়ে তার বাসা বাড়িতে হামলা করলেন, তাকে সাইবার সিকিউরিটি মামলা দিলেন, তার ছোট সন্তানকে পর্যন্ত মারধর করলেন, তার বাপ্পাকে মারধর করলেন, তার দুই ভাইকে ইয়ে দিলেন। এ তো আপনার তারপরে কি করলেন? থানায় সুপর্দ করলেন, একদম আওয়ামী লীগের স্টাইলে। তো আপনাদের তো আইন আদালত তো সব আপনাদের হাতে। নিম্ন আদালত বলেছে তাকে কোর্টে কোর্টে মানে জেলখানায় তার প্রেরণ করেছে। এই নিম্ন আদালত তো আজকে আপনাদের পক্ষ নিয়েছে, থানা আপনাদের পক্ষ নিয়েছে। এই যে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় এই বায়বীয় অভিযোগগুলো না করে আপনারা একটা বিচার বিভাগে তদন্ত করেন না। দেখি বাংলাদেশে ইন্টেরিয়াম গভর্নমেন্টের, আমি তো বলি ইন্টেরিয়াম গভর্নমেন্টের 90% কাজ, সুবিধা, পদায়ন এবং দুর্নীতি করেছে বিএনপি। লন্ডন মিটিং এর পর কার্যত বিএনপির মহাসচিবের ভূমিকা পালন করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে নির্বাচন না দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করেছে, যার প্রমাণ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহ আলম মুরাদ বলেছেন ডক্টর ইউনূস লন্ডন মিটিং এ তারেক রহমানের কাছে জুলাই আন্দোলনের শিরোপা তুলে দিতে বাধ্য হয়েছে। তো বাধ্য যে হয় ওই লন্ডন মিটিং এর পরে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ কে দিয়েছিল? আপনাদের নয়, আপনারা দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ দিয়েছে বাংলাদেশের জনগণ। যদি আমরা যদি নিয়োগ দিতাম, আমরা নাহিদ ইসলামকে তো প্রধানমন্ত্রী বানানোর কথা ছিল। কারণ আপনি পৃথিবীর যে কোনো বিপ্লব পরবর্তীতে, উদ্বোধন পরবর্তীতে যে নির্বাহী ক্ষমতাকে চ্যালেঞ্জ করে এবং যে সরকারের পতন দাবি করে, সে তো নিয়ম অনুযায়ী চিরাচরিত নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী হয়। আমরা যদি ক্ষমতা লোভী হইতাম তাহলে তো নাহিদ ইসলাম এখানে প্রধানমন্ত্রী হওয়ার কথা। আমরা তো হই নাই, আমরা তো সবাই মিলে একটা জাতীয় সরকার করতে চেয়েছি। আপনারা যে বারবার আমাদের কথা বলেন, আমি তো একদম ধরে দিতে পারবো বিপ্লব পরবর্তীতে বাংলাদেশের প্রত্যেকটা চলছে। আজকে বাংলাদেশের যে কোনো প্রান্তে কারা চাঁদাবাজি করছে, 5 আগস্ট পরবর্তী কারা চাঁদাবাজি করছে, জাস্ট চেহারাগুলো পরিবর্তন হয়ে গিয়েছে। থানা থেকে চাঁদাবাজদেরকে কিন্তু আপনাদের এমপি হান্নান মাসুদ ছাড়িয়ে আনতে গিয়েছিল, প্রমাণ তো আছে নাকি? রাশেদ খান নিজেও স্বীকার করেছে, সরকার কিন্তু জামাতের আমির বলেছে যে আমাদের 11 দলীয় জোট হচ্ছে দুর্নীতি বিরোধী জোট, অর্থাৎ চাঁদাবাজ বিরোধী জোট। তাহলে রাশেদ খান তো স্বীকার করে নিলেন যে ওনারা আসলে চাঁদাবাজ বিরোধী জোটে। আসন দেয়নি, এটা কি মিথ্যা? আপনি বলেন এটা কি মিথ্যা? আসিফ মাহমুদ রাজনীতি করতে আসছে, সে রাজনৈতিক কর্মী, সে আমাকে বলেন তার ব্যাপারে দল সিদ্ধান্ত নিতে আমাকে বলেন যে আসিফ মাহমুদকে যে জামাতের আমির তাড়াতাড়ি আসতেন, কেন হয়তো তার ব্যাপারে ঢাকায় বা তার এলাকায় কুমিল্লায় তাকে এক জায়গায় নির্বাচনের প্রস্তুতি নিত। দল যখন দেখলো যে তার যথাযথ প্রস্তুতির অভাব, আসিফ মাহমুদ নিজেও দেখলেন, পরবর্তীতে তিনি এবং 11 দলীয় জোট মিলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি এবার ইলেকশন করবেন না। কিন্তু তিনি তো দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আসিফ মাহমুদকে আপনি যেভাবে লেভেল দিচ্ছেন, তাহলে আমারে বলেন আপনারা যারা মানে এই যে একজন আরেকজনের বিরুদ্ধে ইলেকশন করলে, আজকে সাদিক কায়েমের বিরুদ্ধে আসিফ ইলেকশন করছে, এটা আপনি ফ্রেমিং করছেন। আপনি আমাকে বলেন হাসান মাহবুব জুবাইরকে কেন মনোনয়ন দেওয়া হলো? আরিফ কি চাঁদাবাজ ছিল? আরিফ কি দুর্নীতি ছিল? হাসান মাহবুব জুবাইর কেন বিএনপি ছেড়ে যাবে তখন সে ফেরত যাবে? আপনারা তো এই জিনিসটা স্পষ্ট করছেন না। রাজাকার যে সময় আওয়ামী লীগে যুক্ত হয়েছে সেই রাজনীতি হয়ে গেছে মুক্তিযোদ্ধা, আর এখন চাঁদাবাজ এনসিপিতে গেলে ফেরস্ত হয়ে যায়।
বলেন ভাই, ইসলাম আপনার সরকারকে সময়- কেন নিলেন? আপনার সময় আপনি কথা বলেছেন, আমি আমার সময় কথা বলতে চাই। আপনি যদি মনে করেন এখানে আপনি আমার বাকসাতে হরণ করবেন, তাহলে আপনি পুরো ফ্লোরে কথা না, বলেন, না, আমি আপনি ছেড়ে বলেন, দিই। আপনি বলেন, আপনি বলেন। না, আপনি আপনি তবে আপনি আপনি আমার specific অনুমতি ছাড়া তো বললে আমার খুব করতে ঢোকাটা উচিত হয় নাই। আপনি এটা কেন Thank you. ঢুকলেন? এটা তো আপনি তো আদব নষ্ট করলেন। এটা তো করা উচিত না। আমি না, তো আপনি আপনার কিন্তু কথা আমাকে সুযোগ মনোযোগ দিয়ে দিয়েছেন, শুনছি। কথা বলার সুযোগ দিয়েছেন, এই জন্য আপনাকে না, আমি ধন্যবাদ। আপনাকে এখন যদি কথা বলার বলছেন সুযোগ যে দিই নাই। আমার বলা থেকে যাবে আপনি না, অনুমতি আমি নিন বলছি না, আপনি বলেন। অনুমতিও Continue নেন করেন। নাই। যদি অনুমতি নিতেন আমি বিবেচনা করতাম আপনাকে। আমার কথার আপনি উত্তর দিয়েছেন এবং আন্তরিকতা দেখিয়েছেন। আমি যে সময় বলতে গিয়েছি, আপনি যদি আমার সময়ও বলতে চান, আমি আপনাকে সুযোগ দেব। না, না,